ওয়েলকাম টু সিম্পল গাইড। আজকে আমরা ইংলিশ ভোকাবুলারির কয়েকটি টিপস নিয়ে আলোচনা করব, যে টিপসগুলি আমার মনে হয়েছে তোমাদের সাথে আমার শেয়ার করা উচিত। এই টিপসগুলি তোমরা যদি একটু মনোযোগ সহকারে পালন করার চেষ্টা করো, তাহলে নতুন নতুন যে সমস্ত ইংরেজি শব্দ তোমরা বিভিন্ন জায়গায় ইংলিশ টেক্সট পড়তে গিয়ে হোক, বা নিউজ পেপার পড়তে গিয়ে বা দেখতে গিয়ে, বা যেখানে ইংলিশ মুভি দেখতে গিয়ে হোক, যেখানে যেরকমভাবে পাও সেই শব্দগুলিকে তোমরা খুব দ্রুত কীভাবে শিখবে, নতুন নতুন ইংরেজি শব্দভাণ্ডার এনরিচ করবে তোমাদের ভোকাবুলারিটাকে, মোট কথা। তো সেই কয়েকটা টিপস বা টপিক নিয়েই আমি আজকে আলোচনা করছি। তো অনেকের মনে হতে পারে যে এই ভিডিওর গুরুত্ব কতখানি, কিন্তু আমি বলবো তোমরা একটু দেখো। আমার নিজস্ব অভিজ্ঞতা এবং ইন্টারনেট থেকে পাওয়া কিছু সোর্স এবং সাধারণ কমন কিছু মেথোডোলজি নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা যদি ফলো করে চলো এবং তোমরা যদি ঠিকঠাকভাবে পালন করে চলো, তোমরা কিন্তু তোমাদের যে ইংরেজি শব্দভাণ্ডার, ভোকাবুলারি, সেটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে তুলতে পারো। মূলত আমরা যারা দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিটাকে শিখি, আমাদের সবারই যে সমস্যাটা হয় সেটা হলো আমাদের শব্দভাণ্ডার, ইংলিশ ভোকাবুলারি কিন্তু খুব উইক, ততটা সমৃদ্ধ নয়। যার জন্য আমরা ইংরেজি বলতে গিয়ে আমাদের ফ্লুয়েন্সিটা আসে না। একই রকম কোনো কিছু লিখতে গিয়ে, সে এডিটোরিয়াল লেটার হোক বা রিপোর্ট রাইটিং হোক বা এসে হোক, যে কোনো ধরনের রাইটিং স্কিলে গিয়ে কিন্তু আমরা সমস্যায় পড়ি। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার হিসেবে যারা ইংরেজিটাকে শিখি, তাদের মূল সমস্যা হলো ইংলিশ ভোকাবুলারিকে আমরা এনরিচ করতে পারি না সেভাবে। আবার অনেকেই নতুন নতুন শব্দর ব্যবহার বা প্রয়োগ হয়তো দেখেও ফেলেছি, কিন্তু কালক্রমে সেগুলো আবার ভুলে যায়, সঠিক সময়ে সঠিকভাবে সেগুলোকে ব্যবহার করতে পারি না। তো ভিডিওটা দেখো, অনেকটা ভালো লাগবে তোমাদের আশা করি। আর এই কমন কিছু সূত্র বা টিপস বলবো, যেগুলো তোমরা পালন করলে অবশ্যই নতুন নতুন ইংরেজি শব্দভাণ্ডার কীভাবে আকর্ষণীয়ভাবে মনে রাখবে এবং সেগুলো শিখে তোমাদের ইংরেজি ভাণ্ডার সমৃদ্ধ করবে, সেটি সম্পর্কে কিন্তু তোমরা জানতে পারবে। তো ঠিক আছে, ভিডিওটা শুরু করছি। ভিডিও শুরু করার আগেই প্রথমে আমাকে বলতে হয় যে ভয়েস চেঞ্জ হোক বা ন্যারেশন চেঞ্জ হোক, এগুলোর যেমন নিজস্ব কিছু গতানুগতিক সূত্র, ফর্মুলা রয়েছে, সেগুলো অনুযায়ী কিন্তু আমরা ন্যারেশন বা ভয়েস চেঞ্জ সহজে করতে পারি। ভোকাবুলারি সমৃদ্ধ করার মতো করার জন্য কিন্তু সেরকম কোনো সূত্র নেই, হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই যে আমি তোমাকে বলে দেবো আর তুমি সেই রুলসটা ফলো করে কিন্তু তোমাদের ভোকাবুলারি এনরিচ করে ফেলবে। মূলত এটা হলো প্র্যাকটিস এবং কিছু সাধারণ বিষয় যেগুলোকে খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা পাবে। তো প্রথমে আমি একটা গল্প করে নিই। গল্পটা হলো এরকম যে আমি তখন সাধারণত আমার যতদূর মনে পড়ে যে কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র, অর্থাৎ সবেমাত্র এইচএসের পর কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। তো আমাদের গ্রামের দিকে এরকম একটা ধারণা থাকতো যে যে ইংরেজি নিয়ে পড়ছে বা ইংরেজি অনার্স নিয়ে পড়ছে, তার মানে ও ইংরেজি সব কিছুই পারবে বা সব কিছুই জানে। তো সেরকম কনসেপ্ট থেকেই আমার একটা কাকু আমার কাছে এসেছিল। সম্ভবত সেটা ইলেকট্রিক বিল ছিল, ইলেকট্রিক যে কোয়ার্টারলি আমাদের বিলগুলো আসে, তো সেই ইলেকট্রিক বিলের কাগজ এসেছিলো। সেই ইলেকট্রিক বিলের কাগজে এক জায়গায় বিলের অ্যামাউন্টের ওই জায়গায় লেখা ছিল আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট। তো সত্যি কথা বলতে কি, তখন সবেমাত্র এইচএস পাস করেছি। তো এই যে নিচের দিকে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট লেখা ছিল, সেটার অর্থ কিন্তু আমি বুঝতে পারিনি প্রথমে। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং মানে সে সময় আমার কাছে যে শব্দভাণ্ডার ছিল, সেটা ছিল আউটস্ট্যান্ডিং মানে চমৎকার, হ্যাঁ, ওয়ান্ডারফুল, অ্যামেজিং। কিন্তু আউটস্ট্যান্ডিং মানে যে আবার ডিউ, অর্থাৎ বকেয়া রাশি ক্ষেত্রে আমরা, হ্যাঁ, ডিউজের ক্ষেত্রে আমরা যে ব্যবহার করতে পারি আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট, সেটা কিন্তু আমার স্টকে ছিল না। তো সেই সমস্যাটা আমার এই কারণে হয়েছিল, কারণ আমি আউটস্ট্যান্ডিংটাকে পড়েছিলাম কিন্তু আউটস্ট্যান্ডিংটা পুরোটা পড়েনি, বা আউটস্ট্যান্ডিংটার যে আরও কিছু সিনোনিম থাকতে পারে সেটা সম্পর্কে কিন্তু সজাগ ছিলাম না। তো যার জন্য আমি সেদিন কাকুকে ঠিকভাবে বলতে পারিনি। পরে বাড়ি এসে ডিকশনারি খুলে আমি দেখেছিলাম যে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট মানে ওখানে বকেয়া রাশি কথাটা বলতে চেয়েছিল। আমি একটা আবছাভাবে বলেছিলাম যে কিছু টাকা পরিমাণে, টাকা পয়সার কথা হয়তো কিছু বলছে, হ্যাঁ। তো যাই হোক, তো এই ভুলগুলো অনেক সময় হয়, আমরা অস্বস্তিতে পড়ে যাই, হ্যাঁ। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার হিসাবে এই সমস্যাগুলো খুবই হয়, হ্যাঁ। তো ঠিক আছে, কতগুলো টিপস তোমরা ফলো করো, নতুন নতুন ইংরেজি শব্দ খুব সহজে তোমরা মনে করতে পারবে। মজার মজার কিছু টিপস রয়েছে। হ্যাঁ, মজার বলতে কি, কিছু কমন টিপস রয়েছে যেগুলো আমরা অবহেলা করি বা ভ্রুক্ষেপ করি না,
বা গুরুত্ব দিই না সেভাবে, কিন্তু সেগুলোকে যদি আমরা গুরুত্ব দিতে পারি অনেক কিছু কিন্তু আমরা এনরিচ করতে পারি। তো ঠিক আছে, টিপস নম্বর 1 শুরু করছি। টিপস নম্বর 1, তুমি নতুন যে শব্দটি তোমার টেক্সট পড়তে গিয়ে হোক বা কোনো আর্টিকেল পড়তে গিয়ে হোক বা নিউজ পেপার পড়তে গিয়ে হোক, যেখানে তুমি নতুন শব্দটি পাবে, মোট কথা সেই শব্দটিকে কিন্তু তুমি কম্প্রিহেনসিভ ওয়েতে জানার চেষ্টা করবে। ওই যে গল্প করলাম আউটস্ট্যান্ডিং, এর সিনোনিম যেমন কীভাবে ব্যবহার হতে পারে আর কী অর্থ হতে পারে, সেরকমভাবে জানতে হবে এবং মনোযোগ সহকারে তোমার সর্বোচ্চ অ্যাটেনশন দিয়ে সেই শব্দটাকে শেখার চেষ্টা করবে। আসলে আমাদের মেমোরি, শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি, এইভাবে আমি সায়েন্টিফিক সেরকম ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু যতদূর আমি ইন্টারনেট সোর্স থেকে দেখলাম এবং যা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়েছে, যে কোনো জিনিস আমরা যখন তৎক্ষণিক শিখি তখন সেটা আমাদের শর্ট টার্ম মেমোরিতে স্টোর হয়ে থাকে। এই শর্ট টার্ম মেমোরির থেকে আমরা যখন লং টার্ম মেমোরিতে নিয়ে যাব, যখনই সেই শব্দটিকে আমরা নিয়ে যেতে পারবো, তখনই কিন্তু দীর্ঘদিন সেটাকে আমরা মনে রাখতে পারবো। আর সেটার জন্য কী করতে হবে আমাকে? সেটাই হলো টিপস নম্বর 2। বারে বারে সে শব্দটাকে পড়তে হবে, দেখতে হবে এবং প্রয়োগ করার চেষ্টা করতে হবে। তোমাদের পরিচিত সার্কেল, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে হবে, শব্দটিকে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমি একটা বলে রাখি যে আমরা শৈশবে অনেক কিছু শব্দ শিখেছি, যেমন স্কাই মানে আকাশ, আমব্রেলা মানে ছাতা, র্যাট মানে ইঁদুর, যাই হোক এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো কিন্তু আমরা ছোটোতে পড়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা কিন্তু সেগুলোকে মনে রাখতে পারি, ভুলিনি। এটা এই কারণে নয় যে আমি আমব্রেলাটা বারবার পড়েছি, হ্যাঁ, আমব্রেলা শব্দটি বারবার পড়েছি, র্যাট শব্দটি বারবার পড়েছি, শুধু সেটার জন্যই কিন্তু হয়েছে এটা, সেটা নয়। অবশ্যই বারবার পড়ে শর্ট টার্ম মেমোরি থেকে আমি লং টার্ম মেমোরিতে নিয়ে গেছি, কিন্তু সেটাকে আমি ব্যবহার করেছি। হ্যাঁ, আমি আমার পড়ার পর বা তোমাদের পড়ার পর সেটা তোমার শিক্ষক মশাই জিজ্ঞেস করেছেন, সেখানে তুমি একবার বলেছো, বাড়িতে মা বাবা জিজ্ঞেস করেছে, বাড়িতে তুমি মা বাবার সামনে ব্যবহার করেছো, শব্দটাকে তুমি বারবার ব্যবহার করেছো। একই সাথে টিপস নম্বর 3, সেটা কি? যে শব্দটা তুমি শিখলে সেটার সাথে তোমার বাস্তবিক জীবনের কোনো এক্সপিরিয়েন্স হোক বা কোনো বস্তুগত দিক থেকে হতে পারে বা চিন্তাভাবনার দিক থেকে হোক, সে শব্দটাকে রিলেট করতে হতে হবে। যেমন আমব্রেলাটা আমরা কেন ভুলবো? আমব্রেলা একই সাথে আমরা যেমন বারে পড়েছি শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য কিন্তু আমরা একই সাথে কী করেছি, আমব্রেলা যে ছাতা, সেটা কিন্তু আমাদের চোখের সামনে ব্যবহার হয়েছে, আমরা ব্যবহার করেছি। হ্যাঁ, তো যার জন্য আমাদের ব্রেন এবং চোখ, হ্যাঁ, যে শব্দটা আমরা শিখলাম সেটা এই বস্তু হলো আমব্রেলা, হ্যাঁ, বা এই বস্তুটি হলো র্যাট, সেটার সাথে কিন্তু সিঙ্ক্রোনাইজ হয়েছে। তো সিঙ্ক্রোনাইজটা হলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। তুমি যে নতুন শব্দটা শিখছো সেটা যেমন বারে পড়বে, শর্ট টার্ম থেকে লং টার্মে নিয়ে যাবে, একই সাথে সেটা কিন্তু আবার ব্যবহার করবে এবং তোমার সাথে, তোমার জীবনের সাথে, অর্থাৎ তোমার সেন্টেন্সের মাধ্যমে হোক, তোমার কথার মাধ্যমে হোক, সেটাকে কিন্তু রিলেট করতে হবে, সম্পর্কিত করতে হবে, তাহলে সেই শব্দটা কিন্তু তুমি শিখে যাবে। তো হলো 4টা কি? যে শব্দগুলো তুমি শিখছো সেই শব্দগুলোর অবশ্যই সিনোনিম এবং অ্যান্টোনিম সেটা কিন্তু তুমি জানবে। যেমন মিস্টেক মানে ভুল, এরই আবার আর একটা সিনোনিম কি? এরার। আবার কি সিনোনিম ব্যবহার করতে পারি না? ব্লান্ডার। তো এতগুলো সিনোনিম, অর্থাৎ এই মিস্টেকটারে আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারি। আবার একই রকম ধরো টোটাল মানে সমষ্টি, সামগ্রিক। আবার হোল, WHOLE, হোল, সামগ্রিক, সমষ্টি, টোটাল। আবার একই রকম এন্টায়ার। এই যে সিনোনিমগুলো কিন্তু সম্পর্কিত করে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? টোটাল মানে এন্টায়ার মানে হোল, হ্যাঁ, ঠিক একই রকম সামগ্রিক, সমগ্র, হ্যাঁ। অর্থাৎ সিনোনিম কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। একই সাথে তার অ্যান্টোনিমটাও জানা খুব দরকার, সেটি হচ্ছে টিপস নম্বর 5। যেমন ধরো টোটাল, সেটাকে তুমি হোল করলে, এন্টায়ার করলে, তার অ্যান্টোনিম কী হতে পারে? পার্সিয়াল, ডিভাইডেড, এরকম। আমি এখানে ওয়ার্ডের অনেক উদাহরণ দিয়ে গুরুগম্ভীর করার চেষ্টা করতে চাইছি না আলোচনাটা, জাস্ট শুধু কতগুলো ধারণা তোমাদের সামনে শেয়ার করতে চাইছি, যেগুলো আমি ফলো করে ভালো ফল পেয়েছি এবং বিভিন্ন সোর্স ঘেটেও যেগুলো দেখলাম যে এই সাধারণ কমন বিষয়গুলো কিন্তু বারবার তুলে ধরা হয়েছে নতুন ওয়ার্ড শেখার জন্য। 6 নম্বর যে টিপস সেটা হচ্ছে, যে ওয়ার্ডটি তুমি জানবে সেই ওয়ার্ডটির ওয়ার্ড ফ্যামিলি সম্পর্কে সচেতন। সেটা কি? ধরো স্লিপ মানে কি? ভার্ব আকারে যদি আমি ধরি সেটা কি? ঘুমানো। আবার এটা যদি নাউন হিসাবে ধরি তাহলে কি? ঘুম।
আবার অ্যাসলিপ তাহলে কি ঘুমন্ত, অ্যাডজেক্টিভ। তো এই যে ওয়ার্ড ফ্যামিলি অর্থাৎ নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, এই যে ফর্মগুলো, সেই ফর্মগুলো কি সম্পর্কে তোমাদের কিন্তু একটা সম্যক ধারণা থাকতে হবে। একই রকম ধরো ইজি সহজ, ইজিলি সহজভাবে, হ্যাঁ, এবার কোনটা ভার্ব, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, সেই ওয়ার্ডটা সম্পর্কে কিন্তু তোমাকে নিজের থেকে আগ্রহ সহকারে জানার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু তুমি সেই ওয়ার্ডটা সম্পর্কে সমগ্র টোটাল একটা ধারণা পাবে এবং তুমি সমস্যায় পড়বে না। একই সাথে তোমার কিন্তু কিউরিওসিটি, সেই শব্দটা সম্পর্কে কিউরিওসিটিও বাড়বে। সে শব্দটা বিভিন্ন রূপ হিসাবে বাক্যে কীভাবে প্রয়োগ হচ্ছে সেটা সম্পর্কেও তোমার ধারণা কিন্তু তৈরি হবে। 7 নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হলো যে শব্দটি তুমি জানবে সে শব্দটি আর কি ধরনের ব্যবহার, যেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি না বা ভ্রুক্ষেপ করি না, অর্থাৎ টোটালটা জানার চেষ্টা করবে। আর এই জন্য অবশ্যই বলবো ডিকশনারি ব্যবহার করবে। বর্তমান যুগে সবাই মোবাইল ডিকশনারিতেই অভ্যস্ত হয়ে গেছে, যেখানে আটকে গেল মোবাইল ডিকশনারি থেকে দেখে নিল বা গুগলে সার্চে করে তার মিনিং করে নিল। কিন্তু তবুও আমি বলবো যে ডিকশনারি হিসাবে একটা ডিকশনারি তোমাদের অবশ্যই রাখা উচিত। এক্ষেত্রে আমি বলবো এভিমেন্স ডিকশনারি খুবই ভালো একটা ডিকশনারি তোমরা রাখতে পারো। পরবর্তীতে আমি মোবাইল ভার্সানের যে সব ডিকশনারিগুলো রয়েছে, হ্যাঁ, ডিকশনারি যে অ্যাপ রয়েছে সেগুলো কয়েকটা বেস্ট অ্যাপ বলে দেবো। মোবাইল ডিকশনারি তো কয়েকটা অ্যাপ রয়েছে নিঃসন্দেহে, খারাপ না ভালো, তো সেগুলো তোমরা ফলো করতে পারো। কিন্তু তবুও আমি বলবো, পার্সোনালি বলবো যে ডিকশনারি অর্থাৎ হার্ড কপি একটা বই, হ্যাঁ, বই এর গুরুত্ব কি বলবো অপরিসীম। যেমন একটা বলি যে COW কাউ, এটি তুমি যখন মোবাইলে সার্চ করবে বা তুমি যখন জানবে, তোমার মনে হবে কাউ মানে কি, সাধারণত গরু, গাভী, এই পর্যন্তই তুমি কিন্তু থেমে যাবে। কিন্তু এর যে আরও রকম প্রয়োগ রয়েছে, ব্যবহার রয়েছে, সেটা তোমাকে কিন্তু জানতে হবে। শুধু কাউ দিয়ে নয়, আরও অন্যান্য নতুন শব্দ তোমার সামনে আসতে পারে, যেগুলোর আরও অনেক নতুন রকম ব্যবহার থাকতে পারে, যেটা তুমি হয়তো জানো না। তো সেটা কিন্তু তোমাকে নিজে চেষ্টা করে জানার চেষ্টা করতে হবে এই শব্দটির আর কী অর্থ থাকতে পারে। তো সেটা তুমি বেস্ট এন্ট্রি কোথায় পাবে? অবশ্যই ডিকশনারি। একটা ভালো ডিকশনারিতে তুমি সেই এন্ট্রিগুলো পাবে। যেমন এই কাউ সম্পর্কে বলি তোমাকে, যে কাউ মানে কিন্তু আবার ভয় দেখানো, আবার কাউ মানে কিন্তু দজ্জাল মহিলা বা ঝগড়টে মহিলা। সি ইজ দ্য কাউ, হ্যাঁ, আমি বলতে পারি, কেউ রাগ করে বা বিরক্তি সহকারে বলতে পারে যে সে একটা গরু। গরু অর্থে এইরকম নয়, মানে সে ঝগড়াটে দজ্জাল টাইপের মহিলা, অর্থাৎ অমার্জিত স্ত্রী লোক। আর ভয় দেখানো অর্থে আর একটা উদাহরণ দেখো, আমি বলছি, হিজ ব্রাদার ওয়াজ কাউট বাই হিম, অর্থাৎ তার ভাইকে ভয় দেখানো হয়েছিল তার দ্বারা। এই কাউ শব্দটাই, যেটা আমরা গরু গাভী নিয়েই পড়ে থাকি, সেটা তাহলে আরও কত রকম অর্থ তোমরা জানতে পারলে। যে কাউকে ভয় দেখানো, ভয় দেখিয়ে প্রভাবিত করাটাকেও কিন্তু আবার কাউ বলে। সোর্স এভরিওয়ানস ডিকশনারি তোমরা দেখতে পারো, বা আরও অন্যান্য ডিকশনারিতেও দেখতে পারো এর প্রয়োগগুলো। তারপর ধরো ডিজাইন, DESIGN, এই শব্দটি পরিচিত শব্দ। ডিজাইন মানে কি সবাই জানি আমরা, নকশা। কিন্তু এই ডিজাইনের আবার আরও অনেক অর্থ রয়েছে। নকশা, কারুকার্য নাউন হিসাবে, আবার উদ্দেশ্য, অভিপ্রায়, সেগুলোও কিন্তু ডিজাইন। মাই ডিজাইন ওয়াজ টু অ্যাচিভ হার, আর মাই ডিজাইন ওয়াজ টু উইন হার, আমার লক্ষ্য বা উদ্দেশ্য ছিল তাকে জয় করা। অর্থাৎ ডিজাইনটা, যেটা আমরা নকশা বা কি বলবো কারুকার্য সেই হিসেবে জানি, সেটার কিন্তু আরও অনেক অর্থ রয়েছে, সেটা সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। আবার একই সাথে নকশা, কারুকার্য বা উদ্দেশ্য, একে আবার ভার্ব হিসেবেও ডিজাইনটাকে ব্যবহার করা যায়। তো এইভাবে কোনো একটা শব্দ যখন শিখবে, সেই শব্দটা সম্পর্কে সম্যক ধারণা রাখার চেষ্টা করবে। নেক্সট যে টিপস, সেটা হচ্ছে কিছু রিভার্স ওয়ার্ড রয়েছে। সেই রিভার্স ওয়ার্ডগুলো তুমি যদি পড়ো, তাহলে কিন্তু নতুন নতুন ভোকাবুলারি সহজেই তোমরা কিন্তু বাড়াতে পারো। যেমন ধরো গো আউট মানে কি, নেভার। আবার আউট গো মানে কি, ব্যয়। গো আউট, দ্য ল্যাম্প হ্যাজ গন আউট, বাতিটি নিভে গেল বা নিভে গেছে। আর আউট গো ব্যয়, হি মাস্ট কন্ট্রোল হিজ আউট গো অফ হিজ মানি, তার টাকার ব্যয়টা কমানো উচিত। একই রকম যেমন লুক আউট, নজর করা। দ্য টাইগার লুকস আউট ফর ইটস প্রে, বাঘটি তার শিকারের জন্য কি বলবো নজর রাখছে। একই রকম আউটলুক মানে আমার দৃষ্টিভঙ্গি। আই হ্যাভ লিবারাল আউটলুক অন দিস টপিক, এই বিষয়ের উপর আমার স্বাভাবিক বা সাধারণ আউটলুক রয়েছে, দৃষ্টিভঙ্গি রয়েছে। এই দেখো লুক আউট, আউটলুক, এই যে রিভার্স ওয়ার্ডগুলো, এই সমস্ত মজার কিছু রিভার্স ওয়ার্ডও কিন্তু তোমার ভোকাবুলারিটা তোমার যেমন আগ্রহ বাড়াবে, একই সাথে তোমার ভোকাবুলারিকেও এনরিচ করবে।
একই রকম আউটসেট শুরু বা সূচনা, আবার সেট আউট যাত্রা শুরু করা। একই রকম সেট আপ স্থাপনা করা, ফাউন্ড, আবার আপসেট বিচলিত করা। শব্দগুলো জাস্ট একটু উল্টে গেছে, অর্থ আলাদা রকম হয়ে গেছে। এছাড়াও নেক্সট যে তোমরা টিপস খেয়াল করবে, সেটা আর কিছুই না, যে সমস্ত হোমোফোনস রয়েছে সেই হোমোফোনসগুলো জানার চেষ্টা করবে ওয়ার্ড সম্পর্কে কম্প্রিহেন্সিভ জানার ক্ষেত্রে। হোমোফোনসগুলো কী কী? একই রকম উচ্চারণ কিন্তু অর্থ আলাদা। যেমন ধরো স্টেয়ার মানে সিঁড়ি, STAIR, আবার STARE স্টেয়ার। স্টেয়ার মানে বলছে এক দৃষ্টে তাকানো। তোমরা জানতে এগুলো, আমি যে একবারে নতুন কিছু বলছি সেটা না, তোমরা জানতে। কিন্তু এইভাবে ইন্টারেস্টিং ওয়েতে পড়ার চেষ্টা করবে, অবশ্যই নতুন নতুন ওয়ার্ডগুলো তোমরা কিন্তু শেখার শিখতে পারবে এবং তোমার মস্তিষ্কে লং টার্ম মেমোরিতে সেগুলো কিন্তু রূপান্তরিত কনভার্ট হবে। কোনো একটা জিনিস যখন তুমি আনন্দের সাথে করবে, হ্যাঁ, তোমার ব্রেনের কাছে একটা ইমপ্রেশন পৌঁছাবে যেটা তোমার জন্য খুব ভালো হচ্ছে, হ্যাঁ, এবং তুমি কিন্তু সেই শব্দটা তাড়াতাড়ি মনে করতে পারবে। এবং একই সাথে বললাম, প্রথমে যেগুলো বললাম যে সেগুলো কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে। তুমি যখনই ব্যবহার করবে সেটা কিন্তু তোমার সাথে রিলেট হয়ে যাবে, তোমার সাথে সম্পর্কিত হবে। তুমি কোন সময় কিভাবে কার সামনে সেই শব্দটা ব্যবহার করেছিলে বা কিভাবে বলছিলে, সেই শব্দটা কিন্তু তোমার ব্রেনের উপর একটা গুড ইমপ্রেশন ফেলতে শুরু করবে এবং তুমি দীর্ঘদিন সেই শব্দটা মনে রাখতে পারবে। ঠিক যেমন আমরা শৈশবে অনেক শব্দ শিখেছি যেগুলো আমরা আজও কিন্তু ভুলি না। তো যাই হোক, হোমোফোনসগুলো কী কী? যেমন স্টেয়ার বললাম, একই রকম ভেইন, বৃথা, VAIN, আবার VEIN ভেইন, এটা আবার কী হচ্ছে? শিরা। সোল মানে একমাত্র, SOLE, আবার সোল, SOUL সোল, এটা হচ্ছে কি আত্মা। জানো তোমরা এগুলো মোটামুটি। আবার একই রকম কিছু রয়েছে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেগুলো আমরা অনেক সময় বলি এক কথায় প্রকাশ। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো তোমার ওয়ার্ড স্টক বানাতে কিন্তু সাহায্য করবে। যেমন ওয়ান লাইকড বাই এভরিওয়ান, একজন যাকে সবাই পছন্দ করে, তাই কি বলবো আমরা? জনপ্রিয়, পপুলার। একই রকম ওয়ান লুকিং অ্যাট ব্রাইট সাইড, যে সবসময় ভালোর দিকটাই দেখে, সে কি? অপটিমিস্ট, আশাবাদী। তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কিন্তু তোমার ভোকাবুলারি বাড়ানোর জন্য যথেষ্ট। ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য তো আমি কখনোই রেফার করতে পারি না যে তুমি ডিকশনারি থেকে পড়া শুরু করে দাও, আজকে 10 পাতা, তারপর 10 পাতা। কিন্তু এই যে তুমি ইন্টারেস্টিং ওয়েতে যে ওয়ার্ডগুলো শিখবে সেগুলো কিন্তু তুমি বেশি দিন মনে রাখতে পারবে। একই রকম সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এমন কতগুলো ওয়ার্ড রয়েছে যেগুলো বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহার হয়। সেই ওয়ার্ডগুলোকেও মনে রাখার চেষ্টা করবে এবং সেগুলোর ব্যবহার দেখবে, তোমার ওয়ার্ড স্টক আলটিমেট বেড়ে যাবে। যেমন দেখো, আই হ্যাভ লস্ট মাই বুক, এখানে বুক নাউন হিসাবে। আবার আই হ্যাভ বুকড আওয়ার রুমস, আমি আমাদের রুম বুক করেছি, ভাড়া নিয়েছি, এখানে বুকটা আবার ভার্ব হিসাবে। একই রকম এভরিবডি লাইকস এ হ্যাপি লাইফ, এখানে লাইকসটা ভার্ব, সবাই একটা সুখী জীবন চায়। আবার উই অল হ্যাভ আওয়ার লাইকস, আমাদের সবার পছন্দ রয়েছে, এখানে লাইকসটা আবার নাউন। সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটাও কিন্তু একটা মজার বিষয় তোমার ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য। একই রকম নমিনাল কম্পাউন্ড, তোমরা নিচু ক্লাসে পড়েছো, টেবিল ফ্যান, গ্রিন হাউস, গ্রিন রুম, এই জিনিসগুলো। যেমন ওয়ার্ড প্লাস ওয়ার্ড নিয়ে যে শব্দগুলো গঠিত হয়, একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ড যোগ হয়ে যে নতুন শব্দ একটা গঠিত হয়, সেগুলো হলো নমিনাল কম্পাউন্ড। তোমরা জানো, আর না জানলেও ভবিষ্যতে ভিডিও দিয়ে দেওয়া হবে। জিরান্ড, পার্টিসিপল, ভার্বাল নাউন, নমিনাল কম্পাউন্ড, এগুলো নিয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে ভবিষ্যতে পাবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এক্ষেত্রে অবশ্যই বলবো। যেমন বুক প্লাস ওয়ার্ম, বুক মানে কি বই, আর ওয়ার্ম মানে কি পোকা, কিন্তু একসাথে কি হয়ে গেলো? বুক ওয়ার্ম। বুক ওয়ার্ম, এ ম্যান ফন্ড অফ রিডিং বুকস, বই পোকা, একজন লোক যে বই পড়তে ভালোবাসে। একই রকম গুডস প্লাস ট্রেন, গুডস মানে কি মালপত্র, আর ট্রেন মানে কি ট্রেন, কিন্তু একসাথে কি গুডস ট্রেন, মালবাহী ট্রেন, এই ট্রেন ক্যারিং গুডস। তো যে বিষয়গুলো বললাম, আমি অবশ্যই বলবো না যে আমি অসাধারণ কিছু বলে ফেললাম বা নতুন কিছু বললাম, আমি সাধারণ কতগুলো জিনিস বললাম। সেই জিনিসগুলো তোমরা খেয়াল করার চেষ্টা করো এবং সেভাবে পড়ার চেষ্টা করো। অবশ্যই তোমরা কিন্তু নতুন নতুন ইংরেজি শব্দ খুব সহজেই মনে করতে পারবে। আর প্রথমে যে কথাগুলো বলছিলাম, অবশ্যই সেই শব্দগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তুমি যত ব্যবহার করবা তত কিন্তু তোমার ব্রেনের উপর শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে সেই শব্দগুলো তো কনভার্ট হবে এবং সেগুলো কিন্তু স্টোরড হয়ে বেশি দিন তুমি কিন্তু মনে রাখতে পারবে। ইংলিশ ভোকাবুলারি
এনরিচ করাটা, সমৃদ্ধ করাটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষত আমরা যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার হিসেবে ইংরেজিটাকে শিখি। এরপরও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, বা তোমার যদি নিজস্ব কোনো টিপস জানা থেকে থাকে যেটা হয়তো এখানে অ্যাড করা যেতে পারতো, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। বাকিদেরও অনেক সাহায্য হতে পারে। তো যেগুলো বললাম আবার সংক্ষেপে বলে দিই, অর্থাৎ যে ওয়ার্ড তুমি পড়বে সে ওয়ার্ডটা তোমার সর্বোচ্চ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে, তার ওয়ার্ড ফ্যামিলি জানার চেষ্টা করবে, তার ডিফারেন্ট পার্টস অফ স্পিচ জানার চেষ্টা করবে, তার সিনোনিম অ্যান্টোনিম জানার চেষ্টা করবে, সেই শব্দগুলোকে ব্যবহার করার চেষ্টা করবে। তুমি যত ব্যবহার করবে তত কিন্তু তোমার ব্রেনের উপর গুড ইমপ্রেশন হবে এবং তোমার শর্ট টার্ম মেমোরি থেকে কিন্তু লং টার্ম মেমোরিতে শব্দগুলো কনভার্ট হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।